গ্লোবাল সামিট, যে ছবি আমরা গতকালও দেখিয়েছি, গতকাল এবং আজও সেই গ্লোবাল সামিট চলছে এবং যেখানে ৭৫ জন বক্তা রয়েছেন অগ্নিপথের সমর্থনে, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কি জানিয়েছেন? অগ্নিপথ দেশের এক যুগান্তকারী প্রকল্প। এই প্রকল্প নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। অগ্নিবীরদের রোজগারের সুযোগ বাড়বে বলে জানিয়েছেন রাজনাথ সিং। हमारी सरकार ने अग्निपथ योजना प्रदेश के सामने जो है प्रस्तुत किया है और यह योजना इस देश की आर्म्ड फोर्सेज में रिक्रूटमेंट की जो प्रोसेस में क्रांतिकारी बदलाव लेकर आई है। अब इसको लेकर कुछ लोगों के द्वारा भ्रांति पैदा की जा रही है, अथवा हो सकता है कि एक नई स्कीम होने के कारण लोगों के अंदर इसमें कोई भ्रांति पैदा हो रही है। लेकिन इस योजना के अंतर्गत हमारी सरकार ने सबसे राय परामर्श करने के बाद और वर्षों से, लगभग 1.5-2 वर्षों से लगातार इस विषय पर हमारे प्रधानमंत्री जी चर्चा करते रहे। जो हमारे यंग सर्विसमैन हैं उनके साथ भी चर्चा हुई है। एक कंसेंसस बनने के बाद ही यह निर्णय लिया गया है। আমাদের নয়াদিল্লির প্রতিনিধি অনিন্দ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অনিন্দ, এই যে অগ্নিপথ প্রকল্প, যে প্রকল্পের মূল আপত্তির জায়গাটা কোথায়? 4 বছরের চাকরি এক, দ্বিতীয়ত হচ্ছে অবসরের পর যে বিষয়গুলো পাওয়ার কথা রয়েছে, পেনশন তারা পাবেন না, এখানটাই তো সব থেকে বেশি আপত্তির জায়গা। রাজনাথ সিং বলছেন এই প্রকল্পকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোথায় বিভ্রান্তিটা আসলে? দেখো, বিভ্রান্তি রাজনাথ সিং যেটা বলছেন সেটা মানে একরকম ভাবে ঠিকই বলছেন। কেননা দেখো, এর মানে হচ্ছে মানুষের ধারণা হচ্ছে যে যখন এরকম ভাবে একটা শর্ট সার্ভিস কমিশনে যাচ্ছে বা 4 বছরের যাচ্ছে, তার মানে কিন্তু যে আগের আর্মি বা এয়ারফোর্স বা তোমার নেভির চাকরিগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু তা নয়। যারা ফুল ফ্লেজেড সেরকম সার্ভিসে যেতে চায় তারা পরীক্ষা দেবে, তারা শারীরিক পরীক্ষা দেবে, তারা রিটেন এক্সাম দেবে এবং দিয়ে আর্মি, নেভি বা এয়ারফোর্সে যাবে। তারা কিন্তু তার সমস্ত পুরো একটা লং টার্ম থাকবে সেখানে, তার বেনিফিটও পাবে, তারা তার সবকিছুই, তার যে আনুষঙ্গিক যা সুবিধা থাকে সেই সমস্ত সুবিধা পাবে। এটা তাদের জন্য যারা কিছুদিনের জন্য যেতে চায় এবং তার বয়স সীমাটাও কিন্তু তাই জন্য অনেক কম, 17.5 বছর থেকে শুরু করা হয়েছে। মানে যখন তুমি 10th এক্সাম দিচ্ছে কেউ, ঠিক সেই সময় টাইমটাকে ট্যাপ করা হয়েছে এবং 10 থেকে 12 তারা সেই এক্সাম। এবং তাদের সরকারের বেসিক্যালি উদ্যোগ হচ্ছে যে আর্মির যেমন চলছে চলবে, নেভির যেমন চলছে চলবে। অনিন্দ, তার মানে কি আলাদা আলাদা নিয়োগ? মানে পার্মানেন্ট চাকরি একটা আর 4 বছরের জন্য আলাদা আলাদা, এবং বাচ্চাদের বা সকলে যারা ইন্টারেস্টেড তাদের প্রত্যেককে সেখানে সুযোগ করে দেওয়ার জন্যই কি এই প্রকল্প? দেখো, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে পৃথিবীতে, একটা পৃথিবী জুড়ে একটা একাধিক দেশ, অন্তত 100-র বেশি দেশে এরকম একটা প্রথা আছে যে বয়সটা কিন্তু অনেক কম। আমাদের, তোমাকে যদি বলি, গড় বয়সটা কিন্তু আর্মির 35, মানে সশস্ত্র বাহিনী। সেই গড় বয়স সশস্ত্র 35 থেকে অনেক 20s-এ নামিয়ে আনার চেষ্টা সরকারের, এবং সেটা তখনই সম্ভব হবে যখন রেগুলার যে সশস্ত্র বাহিনী আছে তারা তো থাকবেই, একটা ইয়াং ব্লাড ঢোকানো হবে। সেই ইয়াং ব্লাড ঢোকানোর জন্যই 4 বছরেরটা শুরু করা হয়েছে। সরকারের এখানেই আপত্তি যে প্রতিরক্ষা মন্ত্রক এটাই বলছেন যে আমরা তো মেন রেগুলার যেগুলো বন্ধ করিনি। এবং যখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ TV9-এর হোয়াট ইন্ডিয়া থিংস টুডে কনক্লেভে বলছিলেন এক্সক্লুসিভলি, তিনি কিন্তু সেই কথাটাই বলছিলেন যে সেইগুলো তো তার মতো আছেই, কিন্তু আমরা ওভার অ্যান্ড অ্যাবাভ এই 4 বছরের একটা নতুন কন্ট্রাক্ট শুরু করেছি। এবং তারা সেটা শুধু তাই নয়, তার 25% কিন্তু আর্মিতে ঢুকবে। তাছাড়া আমরা 10% CAPF অ্যাবজর্ব করবো। CAPF তো আজকে শুধু সকালবেলা তুমি জানো আমরা ব্রেক করেছি, স্বরাষ্ট্র মন্ত্রক তাতে এজ রিল্যাক্সেশন দিয়েছেন। বিশেষ করে এই বছর আমরা আসবো। তুমি যে কথাগুলো বলছিলে যে কেন্দ্রের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া আছে, গতকালও আমরা দেখেছিলাম 21 থেকে 23 করা হয়েছে, তারপর আজকে আমরা দেখলাম যে CAPF এবং অসম রাইফেলসের সেখানে সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু উত্তাপের আঁচ তো এখনো কমেনি। গত পরশু থেকে শুরু হয়েছে, আমরা দেখিয়েছিলাম, বিহারের খবর তুলে ধরেছিলাম, উত্তরপ্রদেশ সেখানেও একই ছবি, যোগীরাজ্যে জ্বলেছে বাস। জৈনপুরে বাসে আগুন ধরালো বিক্ষোভকারীরা, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতির মোকাবিলায় এলাকা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, যোগীরাজ্যের ছবি, উত্তরপ্রদেশের ছবি। তার মানে শুভজিৎ, আমরা এতদিন যেটা দেখছিলাম যে ট্রেন জ্বালানোর ছবি দেখছিলাম, এবার বাস জ্বালানোর ছবি। বিহারের ছবি আমরা গত পরশু থেকে বিহারে দেখে আসছি। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় তোলপাড় দেশের বিভিন্ন প্রান্ত, বিহারেও প্রতিবাদে আন্দোলন চলছে। এই অবস্থায় আজ বিহার বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন যুব সংগঠন।
বন্ধকে সমর্থন করেছে আরজেডি। গতকাল সন্ধ্যায় মুজফ্ফরপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধের মশাল মিছিল বের হয়। আমরা দেখেছিলাম 1941 সালে বিহার রেজিমেন্ট গঠন রাজা, তারপর থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল এটা নিয়ে, এবং তাদের যে অবদান সেটা তো অনস্বীকার্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছিলাম শিখ রেজিমেন্ট, যেটা অধুনা ঝাড়খণ্ডে অবস্থিত, সেই বিহার থেকে আমরা গতকাল দেখেছিলাম। আজকে বিহারের ছবি আমরা দেখাচ্ছি, সেখানে আরজেডি এই বন্ধকে সমর্থন করেছে। অনিন্দর কাছে যাবো। অনিন্দ, বারংবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হচ্ছিল যে মদত কি কারণ রয়েছে, কোনো রাজনৈতিক মদত কি রয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে আরজেডির এই সমর্থন। দেখো, মদত আছে কিনা সেটা তো রাজনৈতিক প্রশ্ন এবং সেটা রাজনৈতিক পার্টিরা বলবেন, কিন্তু অবশ্যই এটা এখানে একাধিক রাজনৈতিক দল এতে সমর্থন করছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি কংগ্রেসের তরফ থেকেও এই বিষয়ে টুইট করা হয়েছে। আজকে সকালে তোমরা দুজন বললে আরজেডি বিহার বন্ধকে সমর্থন করেছেন। এবং আরেকটা কথা জানাতে চাই, শুধু আরজেডি নয়, জিতেন রাম মাঝি যার দল কিন্তু এনডিএর ঘটক দল, মানে এনডিএর একটা অ্যাসোসিয়েট, তারাও কিন্তু এটাকে সাপোর্ট করেছে। তো শুধু যে নন এনডিএ পার্টি সাপোর্ট করছে তা নয়, এনডিএ পার্টিরাও কিন্তু সাপোর্ট করছে, বিশেষ করে বিহারে যেখানে এটার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, যেখান থেকে এটা শুরু হয়েছে। একরকম ভাবে বিহার আর সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা, সেখানেই তো এই দুটোর মেন হাব। সেখানে আর বিশেষ করে তুমি যেহেতু বিহার বলছো, সেখানে কিন্তু ভায়োলেন্স কন্টিনিউয়াসলি চলছে। আজকেও তেহটায় গন্ডগোল হয়েছে, আজকেও জেহানাবাদে গন্ডগোল হয়েছে, সেখানে বাস পোড়ানো হয়েছে, এবং গোটা বিহার জুড়ে অসাধারণ সিকিউরিটি নামানো হয়েছে, তার সত্ত্বেও সেই ভায়োলেন্সকে কন্ট্রোল করা যাচ্ছে না। এবং তার মাঝে আমরা আসবো এদিকে। আজকে সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি একটু আগে যে কথা বলছিলে যে ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং অসম রাইফেলস ও অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণের ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। এছাড়া নির্ধারিত বয়স সীমায় 3 বছর ছাড় দেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আরও একবার জানতে চাইবো ঠিক কি ঘোষণা করা হয়েছে অনিন্দ। যে সিএপিএফ, মানে আগে বলা হয়েছিল সিএপিএফ এ নেওয়া হবে, যেমন আগেই বলা হয়েছিল 25% যে এই অগ্নিবীর তারা কিন্তু আর্মিতে অ্যাবজর্ব হবে, কিন্তু তাছাড়া অনেকে আবার সিএপিএফ এও অ্যাবজর্ব হবে। দুটো জিনিস বলা হলো, এক, সিএপিএফ এর 10% কিন্তু এদেরকে নেওয়া হবে, শুধু সিএপিএফ এই নয়, আসাম রাইফেলসও নেওয়া হবে। তাছাড়া এই যে আপার লিমিট বয়সের ছিল, সেটা 21 পর্যন্ত ছিল, সেটাকে 24 করে দেওয়া হলো, মানে 3 বছর আপনাদের ওদের জন্য বাড়িয়ে দেওয়া হলো। এটা সবসময় থাকবে, শুধু এই বছরের জন্য। আর এই বছরের জন্য সেটা আরো বাড়ানো হলো, সেটাকে 26 করা হলো। মানে এমনিতে 3 বছর বাড়ানো হলো ওভার এন্ড অ্যাবাভ, আর তাছাড়া 5 বছর এই বছরের জন্য, যেহেতু 2 বছর লাস্ট 2 বছর কোভিড এর কারণে অনেকেই ভালোভাবে তৈরি করতে পারেনি বা তাদের বয়স পেরিয়ে গেছে, তাদের কথা মাথায় রেখে একরকম ভাবে সরকার নানা রকম ভাবে রিচ আউট করার চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রক করছে, প্রতিরক্ষা মন্ত্রক করছে, আমরা দেখছি। এবং তারই মাঝে কিছু ভায়োলেন্স থামছে না, এবং তার মধ্যে অভিযোগ উঠতে শুরু করেছে। সরকারের পক্ষে অনেকে অভিযোগ করতে শুরু করেছে কোথাও না কোথাও যেন কিছু বিরোধী দলও এতে মদত দিচ্ছে। এবং সেক্ষেত্রেই কিন্তু প্রশ্নটা উঠছে যে তাহলে কি এবার কোর্টকে স্টেপ ইন করতে হবে? অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো আমরা। অনিন্দ, সঙ্গে থাকো। অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অগ্নিগর্ভ গোটা দেশ, বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিক্ষোভ ভাঙচুর। আজ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করতে চলেছেন। কথা বলবো আমাদের নয়াদিল্লির আর এক প্রতিনিধি সুদেষ্ণা ঘোষালের সঙ্গে। সুদেষ্ণা, কি আপডেট রয়েছে তোমার কাছে? কখন এই বৈঠক হবে এবং কি ফল হতে পারে সেই বৈঠকে? দেখো, যেটা জানিয়ে রাখতে চাইবো যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু বেলা 11টায় বৈঠক ডেকেছিলেন। যে সেনা প্রধান, সেই সেনা প্রধানের সঙ্গে বৈঠক। আমরা জানি যেভাবে গত 2 দিন ধরে অগ্নিপথ, যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারপর থেকে কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছে তরুণরা, সেই বিক্ষোভকে সামনে রেখে কিন্তু আজকে বৈঠক। এবং সেখানে সরকার অবশ্যই কিছু কিছু পরিবর্তন করা চাইছে, এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেশ কিছু এই স্কিমকে কেন্দ্র করে চেঞ্জেস আমরা দেখেছি, যেটা আমার কলিগ অনিন্দ কিছুক্ষণ আগে জানালো। এবং সেই চেঞ্জেসকে কেন্দ্র করে প্রতিরক্ষা মন্ত্রকের আরো যাতে কিছু পরিবর্তন করা যায়, এমনটাই কিন্তু বৈঠক সূত্রে জানা যায়। প্রায় 1 ঘন্টা গড়িয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে। তার প্রধান আজকের বৈঠকে নেই, তিনি তার অফিসিয়াল কাজে দিল্লির বাইরে আছেন। এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার এবং সেকেন্দ্রাবাদে একাধিক জায়গায় এই অবস্থাতেই, এই প্রেক্ষিতেই মামলাও দায়ের হয়ে যাচ্ছে। অগ্নিপথ গড়ালো সুপ্রিম কোর্টে। অগ্নিপথের বিরোধিতা করে দেশ জুড়ে যে হিংসাত্মক প্রতিবাদ হচ্ছে তার তদন্ত করতে সিট গড়ার আবেদন জানিয়ে মামলা দায়ের সুপ্রিম কোর্টে। কত সরকারি সম্পত্তি এই 3 দিনে নষ্ট হয়েছে, রেলের কত ক্ষতি হয়েছে তার তদন্ত করার আবেদন জানিয়ে এই মামলা। একই সঙ্গে বিশেষজ্ঞ কমিটি গড়ার আবেদন জানানো হয়েছে। অগ্নিপথ প্রকল্প দেশের নিরাপত্তা এবং সেনাবাহিনীর ওপর কী প্রভাব পড়বে তা যাচাই করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে
কমিটি গড়ার আবেদন জানানো হয়েছে। আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুদেশনার সঙ্গে। সুদেশনা, এই মামলার বিষয়টা যদি একটু ক্লিয়ার করো। কোনো কারণে অডিও প্রবলেম হচ্ছে, আমরা দুবার চেষ্টা করলাম সুদেশনার সঙ্গে এই মুহূর্তে কথা বলা গেল না, তবে আমরা অবশ্যই কথা বলবো একটু পরে আবার। এই অগ্নিপথকে কেন্দ্র করে অবশেষে রাহুল গান্ধী টুইট করেছেন। দেখা যাক তিনি টুইটে কি বলেছেন। রাহুল গান্ধীর টুইটে রাহুল অভিযোগ করেছেন, গত 8 বছর ধরে মোদী সরকার জয় জওয়ান জয় কিষানের মূল্যবোধকে অপমান করে আসছে। মোদী সরকারকে কালা কৃষি আইন প্রত্যাহার করার কথা আগেই বলেছিলাম, এবার বলছি দেশের তরুণদের কথা মেনে নিয়ে অগ্নিপথ প্রত্যাহার করতে। অর্থাৎ একাধিক দলের তরফ থেকে, এর আগে সিপিআইএম পলিট ব্যুরোর তরফ থেকেও কিন্তু প্রায় একই ধরনের আবেদন জানানো হয়েছিল। সিপিআইএম পলিট ব্যুরো বিবৃতি দিয়েছিল, আজকে রাহুল গান্ধী টুইট করে বললেন অগ্নিপথ এই প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হোক, একেবারে টোটাল উইথড্রয়াল যাকে বলে। তবে রাজা, আমাদের পড়শি রাজ্য নয় বা দেশের অন্যান্য প্রান্তের ছবি দেখাচ্ছে এমনটা কিন্তু নয়, আমাদের রাজ্যেও কিন্তু এর প্রভাব পড়েছে। বাংলাতেও গতকাল থেকেই দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, কোথাও আর রেল আটকে বিক্ষোভ হয়েছে। গতকাল ঠাকুরনগরের ছবি আমরা দেখেছিলাম, আজকে আবার দেখা যাচ্ছে ঠাকুরনগরের পর ব্যারাকপুর স্টেশনে কিন্তু রেল অবরোধ হচ্ছে। যে ছবিটা আপনারা দেখছেন তা ব্যারাকপুর স্টেশনের অবরোধের জেরে যাত্রী দুর্ভোগ স্বাভাবিকভাবেই, এবং শিয়ালদা মেন শাখার ট্রেন চলাচল কিন্তু বিঘ্নিত হয়েছিল। এখনো কি সেম কন্ডিশন রয়েছে? সিচুয়েশনটা সরাসরি জানবো। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অনন্ত, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিকের পথে। 45 মিনিট ট্রেন বন্ধ ছিল। পুলিশ তারা যারা অবরোধ করছিল অগ্নিপথের বিরুদ্ধে, তাদের মধ্যে 4 জনকে পুলিশ আটক করে এবং বাকিদের তারা হটিয়ে দেয়। এবং এই মুহূর্তে যেই আমি জিআরপির সামনে আছি, ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের জিআরপি, এখানে যাদের 4 জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা এই অবরোধ তারা করছিল এবং মানুষের যে হয়রানি হচ্ছিল, যেটা আমরা চোখের সামনে দেখাচ্ছিলাম, যে মানুষের হয়রানি, যারা চাকরির জন্য যাচ্ছে তারাও বলছেন যে আমরা চাকরি যাব, আমাদের পেটের অবস্থা কী হবে, তারা রেলপথ ছেড়ে তারা অন্য জায়গায় অবরোধ করুক। অর্থাৎ সবাই চাইছে, সমর্থন করছে তাদের আন্দোলনকে, কিন্তু অবরোধ নয়, রেলপথ বা সড়ক পথ কোনোভাবেই অবরোধ নয়। তবে যাতে ব্যারাকপুরে আর কোনো রকম অবরোধ না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। জিআরপি থেকে আরম্ভ করে জেলা পুলিশও রয়েছেন, আরপিএফ নজরদারি রেখেছেন যাতে আর কোনো রকম অবরোধকারীরা অবরোধ করতে না পারেন। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু শিয়ালদাস যে শাখায়, যে মেন শাখা, সে মেন শাখায় ট্রেন চলাচল সময় সারণীর বাইরে কিন্তু চলছে। 45 মিনিট ট্রেন বন্ধ থাকায় যে যাত্রীরা তারা হয়রানিও হয়েছে এবং ট্রেনের যে সময় সারণী ছিল সেটাও অনেক পাল্টে গেছে। ফলে ঠিক সময় সারণী অনুযায়ী ট্রেন চলতে এখনও কিন্তু 1 ঘন্টা সময় লাগবে। তবে এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিকের পথে, যাতে ট্রেন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে। অর্থাৎ এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক ধন্যবাদ অনন্ত, আমাদের প্রতিনিধি অনন্ত ছিলেন। এভাবেই আমরা নজর রাখবো বিভিন্ন দিকে।